ওকে, আমাদের ক্লাস শুরু হলো। আমরা গত লেসনে দেখছিলাম এই যে এটা ফাইবার প্রোফাইল কাস্টমাইজেশন দেখছিলাম। আর আজকে আমরা আলোচনা করব ফাইবার টার্মস অফ সার্ভিস এবং গিগ রিসার্চ, এই দুইটা বিষয় নিয়ে। তো প্রথমে আমরা ফাইবার টার্মস অফ সার্ভিসে চলে যাই। এখানে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি, এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে টার্মস অফ সার্ভিস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এখানে কী কী জিনিসপত্র আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত উপরে দেখা যাচ্ছে যে ফাইবার টার্মস টিওএস অর্থাৎ টার্মস অফ সার্ভিস, আর তার পাশে লেখা আছে লাস্ট আপডেট মে 2019, 2019-এ আপডেট। আমার কাছে এই স্লাইডটা ছিল অলরেডি, এই জন্য এটা দিয়ে করতেছি। আর আসলে এটার একটা আপডেট ভার্সন আছে যেটা আমরা ওয়েবসাইট থেকে পাবো, সেটা এই অ্যাড্রেসে গেলে আমরা পাবো যে fiverr.com/terms of service, অথবা আমরা গুগলে যদি এখানে লিখি যে ফাইবার টিওএস এরকম যদি লিখে সার্চ করি তাহলে প্রথমে এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো। অ্যান্ড এটা কিন্তু লাস্ট আপডেট এই যে আগস্ট 2021। তো এই জিনিসটা হচ্ছে আমরা মূলত পড়বো, কিন্তু এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এই যে অনেক কিছু লেখা আছে। এখান থেকে যে মেন যে পয়েন্টগুলো সেগুলো আমি একটু পয়েন্ট আউট করে আলাদা করে রেখেছি। বাংলাতে ট্রান্সলেট করলে আসলে সব অর্থ বোঝা যাবে না, অনেক কথাবার্তা অনেক রকম আসতে পারে। আমরা মূলত এইটা দেখলে অনেকটা বুঝতে পারবো। এই যে ফাইবার টিওএস এখানে আছে নাম্বার 1, বায়ার্স পে ফাইবার ইন অ্যাডভান্স টু ক্রিয়েট অ্যান অর্ডার। অর্থাৎ বায়ার যখন অর্ডার কাউকে দেবে, অর্ডার দেওয়ার সময় তাকে হচ্ছে পেমেন্টটা করে দিতে হবে। এমন না যে আমার কাজটা হয়ে গেল তারপর আমি পেমেন্ট করবো, এরকম কোনো সিস্টেম নেই। না, এটা মানে অর্ডার করতে হবে, তখনই অর্ডার করতে গেলে তার হচ্ছে পেমেন্ট দিতে হবে, এটা। হ্যাঁ, রাইট। তারপরে 2 নম্বর আছে সেলার মাস্ট ফুলফিল দেয়ার অর্ডার্স অ্যান্ড মে নট ক্যান্সেল অর্ডার্স অন এ রেগুলার বেসিস অর উইদাউট কজ, এরকম আছে। অর্থাৎ সেলার কিন্তু চাইলেও রেগুলার অর্ডার ক্যান্সেল করতে পারবে না। যদি সে কারণ ছাড়া, কোনো রকম কারণ ছাড়া যদি করে ফেলে তাহলে তার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং এপাশে এটাও লেখা আছে যে ক্যান্সেলিং অর্ডার উইল অ্যাফেক্ট সেলার রেপুটেশন অ্যান্ড স্ট্যাটাস। অর্থাৎ যার যত বেশি অর্ডার ক্যান্সেল হবে তার প্রোফাইল র্যাঙ্কিংটা তত কমে যাবে। এটা 3 নম্বর আছে ইউজার মে নট অফার অর অ্যাকসেপ্ট পেমেন্ট ইউজিং এনি মেথড আদার দ্যান প্লেসিং অ্যান অর্ডার থ্রু fiverr.com। অর্থাৎ fiverr.com-এর মাধ্যমে যদি আমরা কোনো অর্ডার করি, পেমেন্টটা আমাকে ফাইবারেই করতে হবে, কিন্তু ফাইবারের বাইরে আমি চাইলেও কিন্তু কোনো রকম মানে অর্ডার নিতে পারবো না, দেওয়া নেওয়া করতে পারবো না, বা পেমেন্ট দেওয়া নেওয়া করতে পারবো না, এটা। তারপরে 4 নম্বর বলছে যে ফাইবার রিটেইনস দ্য রাইট টু ইউজ অল পাবলিশ ডেলিভার ওয়ার্কস ফর ফাইবার মার্কেটিং অ্যান্ড প্রমোশন পারপাসেস। অর্থাৎ আমরা যে গিগগুলো তৈরি করব, এখানে যে পিকচারগুলো থাকবে বা আমাদের নিজেদের পিকচারও যদি থাকে, তো সেইগুলো ফাইবার চাইলে কিন্তু তাদের মার্কেটিংয়ের কাজে লাগাইতে পারবে। এটা ফাইবার তাদের নিয়মের মধ্যে বলে রাখছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বর যে নিয়মটা, ইচ অর্ডার ইউ সেল অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিট ক্রেডিটস ইউর অ্যাকাউন্ট উইথ দ্য নেট রেভিনিউ অফ 80% অফ দ্য পারচেস অ্যামাউন্ট। অর্থাৎ আমরা যে পরিমাণ টাকায় কাজটা করব তার মধ্যে 80% টাকা ফাইবার আমাদেরকে দিবে, আর বাকি 20% নিয়ে নেবে। এটা আমরা আগেও জানছি যে সাপোজ আমরা যদি $5 কোনো একটা অর্ডার কমপ্লিট করি, সেখান থেকে হয়তো আমাকে $1 কাটবে বা $2 কাটবে, এরকম। মানে 100 টাকায় কাটবে 20 টাকা, এরকম। তাহলে $100 $20 এরকম, ঠিক আছে। মানে 20% কেটে নেবে টোটাল যে অ্যামাউন্ট, তার থেকে 20%। তারপরে বলছে ফাইবার অ্যাক্রেডিট সেলার ওয়ান্স অ্যান্ড অর্ডার ইজ কমপ্লিট। মানে এখানে বলছে ফাইবার অ্যাক্রেডিট সেলার ওয়ান্স অ্যান্ড অর্ডার ইজ কমপ্লিট। আচ্ছা, কিছু কিছু বিষয় আছে যে কাস্টম অর্ডারের একটা ব্যাপার আছে ওখানে। কাস্টম অর্ডারের মাধ্যমে যখন কোনো একটা ডেলিভারি কমপ্লিট করা হবে, তখন যদি বায়ার যদি কোনো এক্সট্রা দেয়ও, সেটা কিন্তু ওখানে উঠবে না, এরকম বলছে। মানে ডিরেক্ট যদি অর্ডারের মাধ্যমে হয় তখন সেই জিনিসটা তার প্রোফাইলে দেখানো হবে, সেটা ওখানে বলেছে। তারপর বলছে যে রেভিনিউ আর অনলি মেড অ্যাভেলেবেল ফর উইথড্রল ফ্রম দ্য রেভিনিউ পেজ ফলোয়িং এ সেফটি ক্লিয়ারেন্স পিরিয়ড অফ 14 days আফটার দ্য অর্ডার ইজ মার্কড অ্যাজ কমপ্লিট। অর্থাৎ অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে, যখন টাকাটা মোটামুটি অ্যাকাউন্টে চলে আসবে, তারপরে কিন্তু চাইলে আমি সেই টাকাটা উঠাতে পারবো না, আমাকে মিনিমাম 14 দিন ওয়েট করতে হবে টাকা উঠানোর জন্য।
তারপরে যেটা ওখানে বলছে যে টপ রেটেড সেলার অ্যান্ড প্রো সেলার্স, কোনটা আমি যখন অর্ডার একটা কমপ্লিট করলে তো আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কিন্তু টাকা আসার সাথে সাথে আমি সেই টাকাটা উঠাতে পারবো না, আমাকে মিনিমাম 14 দিন ওয়েট করতে হবে, তারপরে আমি সেই টাকাটা উঠাতে পারবো। এটা হচ্ছে নিউ সেলারদের ক্ষেত্রে বা লেভেল 1 লেভেল 2 এদের ক্ষেত্রে। আর যারা ফাইবার টপ রেটেড আছে এবং ফাইবার প্রো যারা আছে এদের জন্য কিন্তু আমার নিয়মটা একটু আলাদা, তারা কিন্তু চাইলে 7 দিনের মধ্যে এটা করে ফেলতে পারবে। তারপরে কোনটা 8 নম্বর, সেলার্স মে নট প্রমোট দেয়ার গিগস অর এনি ফাইবার কন্টেন্ট ভায়া দ্য অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা যেমন ফেসবুকের ক্ষেত্রে অ্যাড দিই, বিভিন্ন রকমের ইউটিউবের ক্ষেত্রে অ্যাড ইউজ করি, আমরা চাইলেও কিন্তু ফাইবারের যে প্রোফাইলটা বা ফাইবারের যে গিগটা এইটা কোনো অ্যাড আকারে দিতে পারবো না। যদি আমরা দিই তাহলে কিন্তু ফাইবার আমাদের অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে। তারপর কি বলছে যে 9 নম্বর, ফর সিকিউরিটি কনসার্ন ফাইবার মে টেম্পোরারি ডিসেবল এ সেলার অ্যাবিলিটি টু উইথড্র রেভিনিউ টু প্রিভেন্ট ফ্রডেন্ট অর illicit activity. This may come as a result of security issues, improper behavior reported by buyers, or associating multiple fiber accounts to a single withdrawal provider. অর্থাৎ এখানে দুইটা লাইনের মধ্যে অনেক কথা এখানে বলেছে। প্রথমত আমি কোনো বায়ারের সাথে যখন কাজ করব, বায়ার যখন আমাকে মানে টাকাটা দিয়েছে, অর্ডার কমপ্লিট করে ফেলেছে, কিন্তু বায়ার যদি কোনো কারণে মনে করে বা যদি প্রমাণ দেখাইতে পারে যে আপনি তার সাথে কোনো খারাপ বিহেভ করেছেন বা তার অর্ডারটা পুরোপুরি কমপ্লিট করতে পারেননি, সেক্ষেত্রে বায়ার কিন্তু চাইলে আপনাকে রিপোর্ট করতে পারবে। আর যখন রিপোর্ট করবে তখন কিন্তু আপনার ওই যে টাকাটা ওটা কিন্তু আটকে দেবে, মানে কিছুদিনের জন্য ফাইবার। যখন যাচাই বাছাই করে দেখবে যে ফাইবার আপনার আসলে কোনো দোষ নেই, তখন আপনি ওই টাকাটা উঠাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ওই টাকাটা আবার যে বায়ার থাকবে তার কাছে ব্যাক চলে যাবে। আরও কিছু কথা ওখানে ছিল। হ্যাঁ, আমরা যদি একটা অ্যাকাউন্টে না, মানে সাপোজ দুইটা অ্যাকাউন্টে যদি একটা পেমেন্ট মেথড যদি অ্যাড করি, সাপোজ আমার একটা কার্ড আছে, আমি দুইটা অ্যাকাউন্টে অ্যাড করলে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্টে সমস্যা হবে, আবার দুইটা অ্যাকাউন্টও সমস্যা হবে, প্লাস আমার যে কার্ডটা ওটাও রিজেক্ট করে দেবো, ওইটার 3 নম্বর কোনো অ্যাকাউন্ট আমি চালাইতে পারবো না। তাই তারপর এখানে 10 নম্বর বলছে gigs may be removed or may result in the suspension of the seller accounts by Fiverr for violation the terms of service, which may include but are not limited to the following violation and or materials. অর্থাৎ এখানে নিচে কিছু নিয়ম ওরা দিয়ে রাখছে, এই নিয়মগুলো যদি আমরা ভঙ্গ করি তাহলে আমার অ্যাকাউন্টটা চলে যেতে পারে, অথবা আমার গিগটা ডাউন করে দিতে পারবে, অথবা আমার গিগটা পজ করে দিতে পারবে। এখানে কিন্তু ফাইবার ডিরেক্ট বলে দিয়েছে। তাহলে নিয়মগুলো কি সেগুলো দেখি। নাম্বার 1, ইলিগাল অর ফ্রডেন্ট, হ্যাঁ ওটা কী লেখা, ফ্রডিলেন্ট সার্ভিসেস। অর্থাৎ আমি কোনো অনৈতিক সার্ভিস দিতে পারবো না। যেমন অনেকে থাকতে পারে যে বিভিন্ন ধরনের খারাপ পিকচার দিয়ে কাজ করে, অনেকেই আছে যে হয়তো আমি এটা দিয়ে কাজ করলে আমার এই সাপোজ একটা ওয়েবসাইট ডিজাইনের কথাই বলি, তারা হয়তো কোনো একটা খারাপ প্রোফাইল পিকচার বা খারাপ একটা পিকচার দিয়ে কভার ফটো আকারে ইউজ করছে, হয়তো বাইরের কাজটা নিয়েছে, কিন্তু আমি হয়তো ভাবছি যে এই পিকচারটা দিলে হয়তো মানুষ আরও আকর্ষণ বোধ করবে এটাতে, কিন্তু ফাইবার যদি মনে করে ওই অর্ডারটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারবে। আর অর্ডার ক্যান্সেল হলে তো প্রথমত উপরে লেখা আছে যে আমার যে অ্যাকাউন্টের রেপুটেশন সেটা কমে যাবে। তারপর বলছে যে কপিরাইট ইনফ্রিংমেন্ট, ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট অ্যান্ড ভায়োলেশন অফ দ্য থার্ড পার্টিস টার্মস অফ সার্ভিস, এরকম। অর্থাৎ আমরা কিন্তু কোনো রকম কপিরাইট পিকচার, ভিডিও এগুলো ইউজ করতে পারবো না। কপিরাইট কোনগুলো হয়, যেগুলো অন্যের ভিডিও বা অন্য মানুষের পিকচার, এগুলো আমরা ইউজ করতে পারবো না। আবার অনেক লোগো বা হচ্ছে পিকচারের সাথে কিন্তু তাদের ট্রেডমার্ক বা কপিরাইট যে লোগো সেটা কিন্তু দেওয়াই থাকে, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন আমার যে এই যে প্রেজেন্টেশনটা, এর কিন্তু এক কর্নারে কিন্তু লেখা আছে আমার নামটা, তাহলে এটা কিন্তু আমার নিজেরই কপিরাইট, এটা কিন্তু চাইলে অন্য কেউ ইউজ করতে পারবে না। অন্য কেউ যদি ইউজ করে আমি কিন্তু চাইলে এটাতে রিপোর্ট করতে পারবো। হ্যাঁ, সেটা করা যাবে, কিন্তু আমি যখন এই জিনিসটাকে রিপোর্ট দিয়ে যখন আমার সিমিলার জিনিসটা আমি দেখাইতে পারবো, তখন তো তারা বুঝবে, ঠিক আছে, মানে প্রমাণ তো আমার কাছে আছেই যে এটা আমার নিজেরই। তারপরে বলছে যে অ্যাডাল্ট ওরিয়েন্টেড সার্ভিসেস, পর্নোগ্রাফিক, এটা আগেই বললাম যে খারাপ কোনো কিছু ইউজ করা যাবে না। তারপরে ইন্টেনশনাল কপিস অফ গিগস, অর্থাৎ আমরা কোনো গিগকে কপি করে আরেকটা গিগ বানাইতে পারবো না। তারপরে আছে স্পাম, ননসেন্স আর ভায়োলেন্ট অর ডিসেপটিভ গিগস। মানে স্পাম গিগস বলতে এরকম বোঝায়
যেমন ফেসবুকে ফলোয়ার, এটা অনেকেই বলে যে আমি $5 হয়তো 2000-3000 ফলোয়ার দিব। এটা কিন্তু হয় কিভাবে হয়, হয়তো তাদের অনেক গ্রুপ আছে, সেই গ্রুপে হয়তো আপনার আইডিটা পোস্ট করে দিলে সেখান থেকে মানুষ আপনাকে ফলো করলো। মানে তাদের কাজটা এটাই যে গ্রুপে একটা করে পোস্ট হবে, গ্রুপের যারা মেম্বার আছে তারা সব ফলো করবে। তাহলে এই ফলোয়ার কিন্তু দিয়ে আসলে কোনো কাজ হবে না, কোনো কাজের না। ওটা জাস্ট একবারই ফলো করে রাখবে, আপনার কিন্তু পরবর্তীতে আপনি যে পোস্টগুলো করবেন তাতে কিন্তু ওরা লাইক কমেন্ট কিচ্ছু করবে না, এগুলো স্প্যাম বলা যায়, এই ধরনের কোনো কিছু করা যাবে না। তারপর হচ্ছে গিক মিসলিডিং টু বায়ার্স আর আদার্স, ওদের বায়ারকে কোনো রকম মিসলিডিং বা হচ্ছে মিসলিডিং অর্থটা এরকম আসে যে ভুল ভ্রান্তি এরকম, মানে আমি বললাম একরকম আমার গিগে, আমি বায়ারকে দিলাম অন্যরকম, এটাও করা যাবে না। তারপরে রিসেলিং আর অফ রেগুলেটেড গুডস, রিসেলিংটা কী হতে পারে, যে একই জিনিস বারবার বিক্রি করা। সেটা কেমন, সাপোজ আমি ধরলাম যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা একজনের কাছে বিক্রি করে দিয়েছি কিন্তু অলরেডি, কিন্তু আমি যে ইউজার নেম পাসওয়ার্ড বায়ারকে দিয়েছি, বায়ার কিন্তু এখনও সেটা হয়তো পরিবর্তন করেনি, তার মানে কিন্তু আমি চাইলে এখন অ্যাক্সেস করতে পারতেছি। আবার আমি করলাম কি, এই একই জিনিসটা আমি আবার অন্যজনকে বিক্রি করলাম, তাহলে এটা তখন কী হয়ে গেল, রিসেলিং, মানে আমি দুইজনকে বিক্রি করলাম। এমন কিছু যদি ফাইবার ধরতে পারে তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্স, ঠিক আছে। তারপর আছে যে অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্কস অন বিহাফ অফ ফাইবার্স, অর্থাৎ কোনোরকম একাডেমিক ওয়ার্ক বা একাডেমিক যে কার্যক্রমগুলো আছে এই ধরনের কোনো কাজ ফাইবারের মাধ্যমে আদান প্রদান করা যাবে না বা অফার করা যাবে না। সেটা কী হতে পারে, যেমন আমার হয়তো একটা অ্যাসাইনমেন্টের এখন দরকার, আমার স্কুলের অ্যাসাইনমেন্ট চলতেছে, আমি সেইটা কিন্তু চাইলে ফাইবারে কারোর মাধ্যমে করা নিতে পারবো না, ঠিক আছে, এটা বলেছে। তারপর আছে যে সার্ভিসেস দ্যাট এক্সটেন্ড বিয়ন্ড 30 days অফ সার্ভিস ডিউরেশন, অর্থাৎ বায়ার হয়তো আমাকে কাজ দিয়ে রাখছে, কিন্তু আমি হয়তো বায়ারের কাছে আবার যে ডেট বাড়ানোর জন্য রিকোয়েস্ট করলাম, বায়ার হয়তো সেটা অ্যাকসেপ্টও করলো, হয়তো আমি 15 দিনের একটা মানে কাজের জন্য বায়ারের কাছে রিকোয়েস্ট করেছি, বা আমাদের কাজটা এরকম হয়েছে যে আমরা 15 দিনে এই কাজটা কমপ্লিট করবো, কোনো কারণে আমি পারলাম না, আমি চাইলাম যে বায়ারের কাছ থেকে আরও 15 দিন নিতে পারবো, মানে একবারে 15 দিনের বেশি বাড়ানো যায় না ওটা, ঠিক আছে। তো আমি নিলাম, যে টোটাল আমার 30 দিন হয়ে গেল, 30 দিনের পরে যদি আমি না দিতে পারি তখন কিন্তু আমার হয়তো আমার প্রোফাইলে এটা এফেক্ট পড়বে, অথবা আমার যে গিকটা থাকবে সেটাতে এফেক্ট পড়বে। তার জন্য হতে পারে যে আমার প্রোফাইলটা র্যাঙ্ক ডাউন হয়ে যাবে, অথবা গিকটা হয়তো খুঁজে পাওয়া যাবে না বা বন্ধ করে দেবে গিকটা। তারপর আছে যে এক্সিডেন্টলি লো কোয়ালিটি গিকস, তাহলে ফাইনালি একটা কথা আমরা বুঝিয়ে দিয়েছে যে আমার গিক যেটা বানাবো সেটার কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, আমি লো কোয়ালিটির কোনো গিক এখানে দিতে পারবো না। 11 নম্বর নিয়মে কী বলছে, গিকস দ্যাট আর রিমুভ ফর ভায়োলেশন আর নট এলিজিবল টু বি রিস্টোর আর এডিটেড, অর্থাৎ ফাইবার যখন কোনো একটা গিককে মানে আনএলিজিবল করে দেবে বা পজ করে দিবে, বন্ধ করে দিবে, আমরা কিন্তু চাইলে সেটা আবার রিস্টোর করতে পারবো না বা পুনরায় চালু করতে পারবো না, অথবা চাইলেও সেটা এডিট করতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ একবার যদি আমার ওটা রিমুভ করে দেয় ওটা বাদ। 12 নম্বরে আছে গিকস মে বি রিমুভ ফ্রম আওয়ার সার্চ ফিচার ডিউ টু পুর পারফরমেন্স অ্যান্ড অর ইউজার মিসকন্ডাক্ট, অর্থাৎ আমরা যেমন ফাইবারে হয়তো ইনস্টাগ্রাম প্রমোশন লিখলে কিন্তু অনেক গিক আসে, তাহলে ওটা আমরা কী বুঝলাম যে আমরা সার্চ করে পাচ্ছি, হয়তো আমার গিকটা সার্চ রেজাল্টে আছে, কিন্তু আমার যখন পুর পারফরমেন্স বা আমি কোনো খারাপ ডেলিভারি দিব বাইরকে, হয়তো একটা দিলাম আমার প্রোফাইলে একটু ডাউন হয়ে গেল, 2টা দিলাম তখন আমার গিগ একটু সমস্যা হলো, মানে এরকম করে যদি আমি রেগুলার দিতে থাকি বাইরকে মানে পুর সার্ভিস বা খারাপ সার্ভিস দিতে থাকি, তখন কিন্তু আমার ওই গিকটার সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যাবে না। বা 13 নম্বরে আছে গিকস মে ইনক্লুড প্রি অ্যাপ্রুভড ওয়েবসাইট ইউআরএলস কন্টেইন উইদিন দ্য গিগ ডেসক্রিপশন অ্যান্ড রিকোয়ারমেন্টস বক্স, গিকস কন্টেইনিং ওয়েবসাইট প্রমোটিং কন্টেন্ট হুইচ ভায়োলেটস ফাইবার টার্মস অফ সার্ভিস উইল বি রিমুভড, অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ফাইবারের পারমিশন আছে যে আমরা ডেসক্রিপশন ইউজ করতে পারবো, যেমন হতে পারে গুগলের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো চাইলে আমরা ওখানে ইউজ করতে পারবো, আবার মানে এরকম কিছু লিস্ট আছে এগুলো ইউজ করা যাবে। কিন্তু আমি চাইলাম যে আমার ইউটিউবের একটা প্রোফাইল আছে, ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিলাম, এটা কিন্তু আমরা পারবো না। তারপরে হচ্ছে এখানে ওদের একটা সিস্টেম আছে, আমি সেগুলো দেখাচ্ছি, যে ফাইবার অ্যালোয়েট ইউআরএলস, এখানে দেখা যাবে যে ফাইবার কোনগুলোকে অ্যালাউ করে। এই যে
হ্যাঁ, ইউটিউবেরটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে আছে yammi.com, blogspot.com, ফ্লিকার, মিক্স ক্লাউড, রিভার্ব নেশন, সাউন্ড ক্লাউড, স্পটিফাই, টিম ভিউয়ার, টাম্বলার, ভিমিও, WeTransfer.com, উইকিপিডিয়া এবং ইউটিউব। জাস্ট এই লিঙ্কগুলো আমরা ইউজ করতে পারবো। এর বাইরে যদি অন্য কোনো লিঙ্ক আমরা ইউজ করি তাহলে কিন্তু হবে না। এই যে if you use a URL in your gig which is not above the list, your gig may be denied। অর্থাৎ আমরা যখন একটা গিগ তৈরি করি আমাদের কিন্তু একটা টাইটেল থাকে, পিকচার থাকে, ওখানে ডেসক্রিপশন থাকে। আমরা ডেসক্রিপশনে স্বাভাবিকভাবে হচ্ছে এই লিঙ্কগুলো ইউজ করি। তো যখন আমরা লিঙ্ক দিব না বা আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইউজ করা যাবে না, ফাইবারের নিয়ম বহির্ভূত, সেই ওয়ার্ডগুলো যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের যে গিগটা আছে ওটার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো লিঙ্ক ইউজ করব বা যে ওয়ার্ডগুলো ফাইবারের নিয়ম বহির্ভূত সেগুলো যদি আমরা ইউজ করি আমাদের গিগটা কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যাপ্রুভ হবে না। ওটা ম্যানুয়ালি ফাইবার টাইম নিয়ে অ্যাপ্রুভ করবে। আর তখন যদি ফাইবার দেখে যে এর বাইরে আমরা অন্য কোনো ওয়েবসাইট লিঙ্ক ইউজ করেছি তাহলে কিন্তু আমাদের গিগটা আর পাবলিশ হবে না। ওকে, তো এটা আমরা দেখে ফেললাম যে ফাইবার টার্মস অফ সার্ভিস। আরও কিছু আছে, মেবি আরও কিছু আছে এখানে। হ্যাঁ, এখানে গিগস আছে। সেলার্স আর অ্যালাউড টু পোস্ট সিলেক্ট অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ গিগস বেসড অন দেয়ার লেভেল স্ট্যাটাস। যখন আমাদের কোনো লেভেল থাকবে না তখন আমরা শুধুমাত্র 7টা গিগ পাবলিশ করতে পারবো। যখন আমরা লেভেল অন সেলার হয়ে যাব তখন 10টা, লেভেল 2 হলো 20টা, এবং টপ রেটেড যখন হবে তখন 30টা গিগ আমরা একসাথে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানে আবার বলে দিয়েছে গিগস মে বি রিমুভড বাই ফাইবার ফর ভায়োলেশন টু দিস টার্মস অফ সার্ভিস। আগে যেগুলো আমরা পড়লাম সেইগুলো এখানে লেখা আছে, এগুলো আমি আর পড়তেছি না। তারপরে নিচে লিখে রাখছে গিগস দ্যাট আর রিমুভড ফর ভায়োলেশন মেনশন অ্যাবভ may be result in the suspension of the seller account. Gigs may be removed from a search feature due to poor performance. এটা আগে পড়েছি, এখানে আর দেখার দরকার নেই আমাদের। আমরা ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে আমরা ইন ডিটেলস এইগুলো একটু পড়ে নিব। যেহেতু মেন পয়েন্টগুলো আমি ওখানে পড়ে দেখালাম বা বললাম, কিন্তু এই যে জিনিসগুলো এখানে অনেক বড় কথাবার্তা লেখা আছে বা অনেক বড় একটা পোস্ট আছে, আমরা কিন্তু এই জিনিসটা পড়ে নিব। ফাইবারে কাজ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব বেশি দরকার, কারণ কোন একটা নিয়ম যদি আমরা ভঙ্গ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাবে। হয়তো আমরা 1 মাস 2 মাস 6 মাস ধরে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, আমার হয়তো অ্যাকাউন্টে 50টা রিভিউ আছে, 6 মাসে হয়তো আমার 50টা রিভিউ হয়েছে। আমি কোনো একটা নিয়ম ভঙ্গের কারণে আমার অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে গেল, তাহলে এতদিনের আমার পরিশ্রম কিন্তু বৃথা হয়ে গেল, তাই না? এই জন্য নিয়মগুলো আমরা মানার চেষ্টা করবো অবশ্যই। আর নিয়মগুলো যেহেতু এখানে লেখা আছে, ওকে, এগুলো আমরা একটু পড়ে নিব অবশ্যই। আমি হয়তো পরবর্তীতে এখান থেকে কিছু নিয়ম মানে আপনাদের কাছে জিজ্ঞাসাও করতে পারি যে ফাইবারের কিছু নিয়ম আপনি বলেন, এগুলো কিন্তু বলতে হবে, কারণ নিয়ম না জানলে কিন্তু কিচ্ছু হবে না, কাজ করতে হবে না। ওকে, নিয়মের পরে কি আছে আমরা দেখি। গিগ রিসার্চ। আচ্ছা, গিগ রিসার্চের আগে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে ফাইবার সেলার্স লেভেল। সেটা আমি এপাশে ওপেন করে রেখেছি। সেলার লেভেলস অ্যাট ফাইবার। কী কী লেভেল থাকতে পারে? প্রথমত নিউ সেলারদের ক্ষেত্রে 7টা গিগ থাকবে, 2 এক্সট্রা সার্ভিসেস পার গিগ। এই এক্সট্রা সার্ভিস এই জিনিসটা কি সেটা যদি আমি একটু দেখাই, ফাইবারে চলে যাই। এখান থেকে আমরা লিখলাম যে ইনস্টাগ্রাম প্রমোশন, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি। দেখি কোন প্রোফাইলে আছে, সব প্রোফাইলে আবার গিগ এক্সট্রা থাকে না। দেয়নি, এখানেও কিছু নাই। ওখানে একটা ছিল, দেখি ওই প্রোফাইলটা আবার দেখি, এখানে আছে। এই যে এটাও আপনি বলতে পারবেন যে গিগস এক্সট্রা। দেখেন এখানে ডেলিভারি টাইম কিন্তু বেসিক্যালি প্রথম যে এখানে যদি দেখি এটা 3 দিন আছে, এটাও 3 দিন, এটাও 3 দিন। কিন্তু কোনো বায়ার যদি চায় যে এই কাজটা একদিনে করে নিবে তাহলে কিন্তু তাকে এক্সট্রা আরও $5 দিতে হবে। অর্থাৎ এখানে বেসিক প্যাকেজ আছে $15, এটা 3 দিনের কাজ। কোনো বায়ার যদি বলে যে না আমার এই কাজটা একদিনে চাই
তাহলে কিন্তু সেক্ষেত্রে বায়ার এইটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক এটা $20 হয়ে যাচ্ছে। এটা কিন্তু 20 ছিল না, এটা 20ই আছে। আমি যদি চাই এটা সিলেক্ট করলে এটা $30 হয়ে গেল। হ্যাঁ, এটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে গিগ এক্সট্রা যেটা এখানে বললাম। এটা হচ্ছে 2টা সর্বোচ্চ অ্যাড করতে পারবে। তারপর আছে ক্রিয়েট কাস্টম অফার, এটা যখন আমরা আসলে অফার পাঠাবো বায়ারের কাছে তখন এটা দেখব। তারপরে উইথড্র ইউর আর্নিংস আফটার 40 days, এটা তো আমরা আগেই পড়লাম। লেভেল অন হলে তখন এখানে আরও বড় কিছু নিয়ম আছে। লেভেল অন হতে গেলে কী কী করতে হবে সেটা আমরা দেখি। বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 60 days, আমাদের ফাইবার অ্যাকাউন্টের বয়স মিনিমাম 60 দিন হতে হবে। নাম্বার 2, কমপ্লিট অ্যাটলিস্ট 10 অর্ডার্স, আমার হচ্ছে মানে অল টাইম মিলিয়ে আমার 10টা অর্ডার কমপ্লিট থাকতে হবে। তারপরে আছে যে আর্ন $400 অর মোর, মিনিমাম $400 আমার ইনকাম থাকতে হবে ফাইবার থেকে। না, এটা মাত্র 32,000 টাকা, খুব বেশি কিছু না। 32,000 টাকা আমার হয়ে গেলে আমি লেভেল 1 সেলার পেয়ে যাব, যদি আমার এই বাকি নিয়মগুলো সব ঠিকঠাক থাকে। এখানে আছে মেনটেইন এ 4.7 স্টার রেটিং ওভার 60 days, আমার বিগত 60 দিনের মধ্যে যে অর্ডারগুলো আছে সেগুলো যেন অ্যাভারেজ রেটিং 4.7 থাকে। অ্যাভারেজ রেটিং কখন 4.7 থাকবে? যখন ম্যাক্সিমাম বায়ার আমাকে 4.7 রেটিং দিবে বা 5 স্টার রেটিং দিবে এরকম। কিন্তু হয়তো আমি এই 60 দিনের মধ্যে হয়তো 10টা অর্ডার কমপ্লিট করলাম, আমার বায়ার হয়তো 8জন আমার দিয়েছে 5 স্টার রেটিং বা 4.7, আমার হয়তো একজন দিয়েছে হয়তো 1 স্টার বা 2 স্টার, তখন কিন্তু ওইটা অ্যাভারেজ করে 4.7 থাকতেছে না। হ্যাঁ, তখন কিন্তু আমি এই জিনিসটা আর লেভেল 1 সেলার কিন্তু পাবো না। তারপরে আছে ডেলিভার, হ্যাঁ পরের 60 দিনের জন্য ওটা। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, যদি এখানে যে নিয়মগুলো দিয়ে রাখছে এই নিয়ম যদি আমার সাথে মিলে যায় আমি পেয়ে যাব। এটাই প্রত্যেকটা লেভেলের জন্য এরকম নিয়ম আছে। তারপর আছে ডেলিভারি 90% রেসপন্স রেট, স্কোর ওভার 60 days, এটা একটু দেখাই। রেসপন্স রেট জিনিসটা কি? এই যে অ্যাভারেজ রেসপন্স টাইম, অর্থাৎ বায়ার আমাকে মেসেজ দিলে আমি ওই জিনিসটা কতক্ষণের মধ্যে তাকে মানে রেসপন্স করতেছি বা রিপ্লাই দিচ্ছি। ইনি হচ্ছে যতগুলো মেসেজ এনার কাছে আসে অ্যাভারেজ 2 ঘন্টার মধ্যে রিপ্লাই সেগুলো করে, এই জন্য ওখানে অ্যাভারেজ 2 hours লেখা। তো এখানে বলছে যে স্কোর 90% রেসপন্স রেট, তারপরে বলছে স্কোরে 90% অর্ডার কমপ্লিটেশন, অর্থাৎ আমার যে অর্ডারগুলো আসবে তার মধ্যে 90% কমপ্লিট আমাকে করতে হবে। অ্যাচিভ 90% অন টাইম ডেলিভারি, স্কোর ওভার 60 days, অর্থাৎ আমি যে টাইমে কাজটা নিব, হয়তো 3 দিনের জন্য একটা কাজ নিলাম, সেই 3 দিনের মধ্যে আমার কাজটা করে দিতে হবে। হয়তো আমি চাইলে বায়ারের কাছে টাইমটা এক্সপেন্ড করতে আমি চাইলে কিন্তু পারবো, কিন্তু এইগুলো করলে কিন্তু আমার এই যে অন টাইম ডেলিভারি এই জিনিসটা কমে যাবে আস্তে আস্তে। আমি সবসময় চেষ্টা করবো যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে ডেলিভারি কনফার্ম করে দিতে। তারপর এখানে আমি লেভেল 1 সেলার পেলে তো এইগুলো আমি করতে পারবো, এগুলো আগে বলেছি। লেভেল 2-র ক্ষেত্রে এগুলো আছে, এখানে হচ্ছে অ্যাটলিস্ট 50 অর্ডার কমপ্লিট করতে হবে, 120 days থাকতে হবে, তারপর মিনিমাম $2,000 আর্নিং থাকতে হবে, $2,000 আর্নিং থাকতে হবে, এবং বাকি নিয়মগুলো প্রায় একই। আর এখানে আরও কিছু সুবিধা আছে, 20টা গিগ দিতে পারবো, এক্সট্রা অ্যাড করতে পারবো 5টা। তারপর কাস্টম অফার পাঠাতে পারবো $20,000 ইনজয় প্রিয়রিটি কাস্টমার সাপোর্ট। যখন আমি লেভেল 2 সেলার হয়ে যাব তখন কিন্তু আমি এক্সট্রা একটা ফিচার এখানে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমি কাস্টমার সাপোর্ট জিনিসটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু চাইলে তখন ফাইবারের সাথে লাইভ চ্যাট করতে পারবো, লাইভ মেসেজ করতে পারবো ফাইবারের সাথে। কিন্তু আমি কিন্তু এই যে উপরের যেগুলো আছে এখানে কিন্তু এরকম কোনো অপশন নেই। টপ রেটেড সেলারের ক্ষেত্রে আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো এখানে লেখা আছে, এগুলো আমি আর পড়তেছি না। অ্যান্ড এখানে কিন্তু আরও অনেক কিছু আছে, যেমন 30টা গিগ আমি দিতে পারবো, এখানে 6টা এক্সট্রা দিতে পারবো, কাস্টম অফার দিতে পারবো $20,000, আর এখানে ওই যে কাস্টমার সাপোর্ট আছে এবং উইথড্র করতে পারবো 7 দিন। এই মোটামুটি এই ছিল আমাদের ফাইবার লেভেল। অবশ্যই লেভেল 2 পেতে গেলে আমাকে $2,000 আর্নিং থাকতে হবে অবশ্যই। 3 মাসে বলতে টোটাল অল টাইম মিলিয়ে, এখানে অল টাইম মিলে হচ্ছে এটা থাকতে হবে। আজকে যদি আমি অ্যাকাউন্ট খুলি, আমি হয়তো ধরলাম যে আমার আগামী 30 দিনের মধ্যে হয়তো $2,000 হয়ে গেল, ধরলাম
তাহলে কিন্তু $2000 কিন্তু মানে 30 দিনে হলে কিন্তু আমি পারবো না। আমার অ্যাকাউন্টের বয়স 120 দিন হতে হবে। আচ্ছা হলো 120 দিনের মধ্যে যদি আমি $2000 আর্নিং করতে পারি, আমি পেয়ে যাবো। এক লেভেলের যে আর্নিংটা আছে ওই আর্নিংটা বাদ দিয়ে নাকি ওইটা ধরে? ওইটা ধরেই। তাহলে তো বেশি না, মানে ওইটা হলো 500 আর এখানে তাহলে আমরা $800 হ্যাঁ, মানে এই আর্নিংটা হচ্ছে মেন, আর এই কমপ্লিট অর্ডারটা যেমন এখানে আছে কয়টা 10টা, আর এখানে আছে $400, কিন্তু এখানে আছে 50টা এবং $2000, আর বাকি জিনিসগুলো সব সেম। এখানে ওই প্রায় একই, এখানে $20,000 থাকতে হবে, আর 100 অর্ডার কমপ্লিট করতে $20,000। আপনার জায়গাটা আছে, আপনার নিজস্ব জায়গা। ওটা আমি কোন লেভেল 2। আপনার মানে এই পর্যন্ত $2000 বেশি আয় করা শেষ না হলে কি আর লেভেল 2 হতো? এটা তো বুঝতে হবে। যেমন এই লেভেল 2 টপ রেটেড, এরা তো টপ রেটেড হবেই, কারণ এদের অর্ডার তো থাকে 100, 150, 200 করে। এখন একটা ক্লাস 200 এর উপরে, একটা ক্লাস তো রেডি, অর্ডার হলো 200 এর উপরে। হ্যাঁ, 200 এর উপরেই থাকে আমার, এই যে 224টা। শুধুমাত্র ইনস্টাগ্রাম দিয়ে যদি এত কিছু করা সম্ভব হয় তাহলে হ্যাঁ বিশ্বজয় বলা যায়। আচ্ছা, আর এরপরে ক্লাস কি আছে? গিগ রিসার্চ। এই জিনিসটা একটু হিন্ট দিয়ে দিই, যেহেতু এই ক্লাসটা কমপ্লিট করা এখন পসিবল না, তবুও আমি একটু বলে দিচ্ছি হালকা করে। আমরা গিগ খুলতে গেলে প্রথমত, অ্যাটেনশন প্লিজ, গিগ খুলতে গেলে আমার প্রথমত একটা পিকচার দরকার। একটা না, এখানে বেসিক্যালি 3টা পিকচার অ্যাড করা যায়। তারপরে দরকার একটা সুন্দর টাইটেল, এরপরে দরকার আমার সুন্দর একটা ডেসক্রিপশন, এবং আমরা কি প্রাইস দিব সেইগুলো। তো আমাদের হোমওয়ার্ক থাকবে যে আমরা এখান থেকে মিনিমাম 20টা গিগ এরকম ওপেন করব, করে এনাদের টাইটেল, প্রথমত এরকম টাইটেল লিখব। আমি একটা লিখে দেখাচ্ছি, নোটপ্যাড আমি একটু ওপেন করে নিই। এখানে আমি দিলাম যে যাবে, এই যে দিলাম একটা, দেওয়ার পর আমি হয়তো এখানে এনার ইউজার নেম যেটা আছে, প্রোফাইল ইউজার নেম, এটা লিখে রাখলাম। হ্যাঁ, অথবা এখান থেকে আমি এইটাই কপি করে নিলাম। তাহলে আমি বুঝলাম যে এই মানে এই প্রোফাইল থেকে আমি এটা নিয়েছি। এবার নাম্বার 2 দিয়ে আমি এবার এরকম আরেকটা প্রোফাইল নিব, এরকম করে আমরা 20টা অ্যাড করে ফেলবো। দেন আমার হচ্ছে আছে ডেসক্রিপশন। আমি ঠিক এরকম করে মিনিমাম 10টা ডেসক্রিপশন কপি করব। ডেসক্রিপশন কপি করে আমার মানে নোটপ্যাডে আমি সেভ করে রাখবো, এবং আমি একটা কপি করার পর আরেকটু গ্যাপ দিয়ে রাখবো, অথবা ডেসক্রিপশন কপি করার পরে ব্র্যাকেটে আমি তার প্রোফাইলের যে ইউজার নেমটা সেটা দিয়ে রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এরকম করে আমরা 20টা হচ্ছে টাইটেল কপি করবো, আর 10টা ডেসক্রিপশন কপি করে নিয়ে আসবো। দেন এইটা থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে এরা টাইটেলে কোন ওয়ার্ডটা বেশি ইউজ করেছে। তারপরে হ্যাঁ, কোন ওয়ার্ডটা বেশি ইউজ করেছে এটা তো দেখতে হবে, এবং এই যে 20টা টাইটেল থাকবে, এই 20টা টাইটেলের উপর নির্ভর করেই কিন্তু আমার নিজের টাইটেলটা তৈরি করতে হবে, এবং নিজের মতোই তৈরি করতে হবে। 20টা থেকে যে আমি একটা কপি করে নিয়ে গেলাম হবে না, 20টা থেকে নিজের মতো করে একটা তৈরি করতে হবে। দেন ডেসক্রিপশন থেকে 10টা থেকে একটা আমি তৈরি করব। আমি একজন ডেসক্রিপশন ফুললি কপি করলাম, ফুল দেখে হ্যাঁ, কপি করে আমি ওখানে দিলাম, ওটা কি মানে কপিরাইট স্ট্রাইক হবে? অবশ্যই হবে। যেখানে একটা টাইটেল কপি করলেই সেখানে সমস্যা হচ্ছে, সেখানে ডেসক্রিপশন তো বিশাল ব্যাপার। কোনো কিছু কপি না করাই ভালো, কারণ কপি করলে হয়তো ফাইবার সহজে ধরতে পারবে না, কিন্তু ওই গিগটা র্যাঙ্কিং আসবে না, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু আমার আসল কথা হচ্ছে গিগটা র্যাঙ্ক করা, কাজ পাওয়া। কিন্তু আমি একজনের ডেসক্রিপশন কপি করে রাখলাম, আমার গিগ র্যাঙ্ক করলো না, কাজ পেলাম না, ওই কপিটা আমার লাভ কী? এই জন্য যত সম্ভব চেষ্টা আলাদা ডেসক্রিপশন লিখতে হবে। ওইটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন, এটা গিগের ডেসক্রিপশন। প্রোফাইল ডেসক্রিপশন এইটা, এনার প্রোফাইলে গেলে আমরা ওইটা পাবো। যাচ্ছে একটু প্রোফাইলে, এই যে প্রোফাইলের নিচে যে অংশটুকু লেখা আছে এটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন, আর গিগের ডেসক্রিপশন হচ্ছে এইটা, এই যে অ্যাবাউট দ্য গিগ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা। তো আমরা এরকম 20টা গিগ যদি কপি বা 10টা গিগের ডেসক্রিপশন যদি কপি করি এবং ওইগুলো যদি পড়ি, তাহলে কিন্তু আমার অটোমেটিক ধারণা চলে আসবে যে আমি গিগ ডেসক্রিপশনে কী লিখবো নাকি। যখন আমি 10টা বা 20টা টাইটেল কপি করে আমি নিজের মতো করে পড়বো, তখন কিন্তু আমার ধারণা চলে আসবে যে আমি একটা টাইটেল কীভাবে তৈরি করবো। হ্যাঁ, এইটা ঠিক আছে, এইগুলোই মূলত কাজ। আর তার উপর আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু দেখে আসবো যে এখানে কী ধরনের পিকচার তারা ইউজ করেছে, ঠিক আছে।
কী ধরনের পিকচার তারা ইউজ করেছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বা আমরা এটা দেখেও আসবো। যেহেতু আমরা টাইটেল যখন ক্লিক করবো বা ডিসক্রিপশন কপি করতে গেলে কিন্তু আমার গিকটা ওপেন করা লাগতেছে, আর গিক ওপেন করলে কিন্তু আমি পিকচারের আইডিয়া অটোমেটিক পেয়ে যাচ্ছি, তাই না? তো মোটামুটি আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। আপনাদের যে হোমওয়ার্ক আছে এগুলো আপনারা করবেন। আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।